বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, মাধ্যমিক 2023 ছাত্রছাত্রীদের জন্য জিওগ্রাফির সাজেশন। তো আজকের আলোচনা ভূগোলের 3 মার্কের প্রশ্ন। তো সাজেশনটা যখন তৈরি করতে গিয়ে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম। কি লক্ষ্য করলাম বলতো? যে এবছর আমাদের কিন্তু অনেক প্রশ্ন করতে হচ্ছে, কারণ আগের বছর দুটো চ্যাপ্টার পরীক্ষা হয়েছে। ফার্স্ট বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ এবং অন্যদিকে ভারত। এবছর আমাদের 6খানা চ্যাপ্টার রয়েছে। তাহলে দেখো, 4টে চ্যাপ্টার কোশ্চেন কোনো রকম টাচ করেনি, মানে 4টে চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি, জাস্ট দুটো চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন এসছে। যার জন্য 4টে চ্যাপ্টারের প্রশ্ন সংখ্যা একটু তুলনামূলক কিন্তু অনেক বেশি হয়ে গেছে। সাজেশন করার পরেও আমরা দেখলাম যে এর থেকে কম করা যাচ্ছে না, বিশেষত এই মুহূর্তে প্রিপারেশনের জন্য। তো তোমাদের যে কথাটা বলবো, যে এই মুহূর্তে তোমাদের সামনে যে সাজেশনটা তুলে ধরছি, প্রশ্ন সংখ্যা একটু অধিক মনে হলেও প্রশ্নগুলো কমপ্লিট করো। কারণ আজ সাজেশন করতে গিয়ে আমরা যেটুকু দেখতে পেলাম বা যেটুকু বুঝলাম, তাতে করে কিন্তু আমাদের এবছর অনেক বেশি পড়তে হবে। এর আগের বছর ছাত্রছাত্রীরা যেভাবে পড়েছে তার থেকে অনেক অনেক বেশি। কারণ এবার 6টা চ্যাপ্টার আমাদের পড়তে হচ্ছে, 6খানা চ্যাপ্টার, কথাটা বুঝবে। তার মধ্যে বায়ুমণ্ডল একটা চ্যাপ্টার রয়েছে, যেটা বিস্তৃতি বিরাট বড়। অন্যদিকে ভারত বিরাট বড় চ্যাপ্টার। অন্যদিকে বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ, সেটাও বিরাট বড় চ্যাপ্টার। বজ্র ব্যবস্থাপনা, আর ওদিকে তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র, একটু শর্ট টাইপের হলেও সেখান থেকে হয়তো 4-5টা করে কোশ্চেন আছে। তো যাই হোক, চলো আমরা 3 মার্কের প্রশ্নগুলো শেয়ার করি। আমাদের 4টে প্রশ্ন পরীক্ষায় আসে এবং 4টে প্রশ্ন লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে ওয়ার্ড থাকে। তো কি কি প্রশ্ন পড়বে, তোমরা কষ্ট করে একটু প্রশ্নগুলো এখন নোটস করে ফাইনালের জন্য প্রিপারেশন নিয়ে নাও। আর কমেন্টে জানাবে কোনো কোশ্চেন সম্পর্কে জানার প্রয়োজন থাকলে। আমাদের আরেকটা যেটা সেকেন্ড চ্যানেল আছে শিক্ষা বন্ধু, ওই চ্যানেলে আমরা সেই প্রশ্ন নিয়ে ডিটেলস আলোচনা করবো এবং ভবিষ্যতে লাইভ ক্লাস করার সম্ভাবনা রয়েছে। যার জন্য বলবো এই চ্যানেল এবং ওই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে প্রশ্নগুলো দিচ্ছি, সেই প্রশ্নগুলো কিন্তু ফাইনালের জন্য রেডি করতে থাকো। কিছুদিন পর আমরা আবার একটা 3 মার্কের প্রশ্ন সাজেশন করব এবং একটা চিপ, মানে একটু কমিয়ে তোমাদের সামনে আবার রিপ্রেজেন্ট করব। তো আজ যে প্রশ্নগুলো দিচ্ছি, এর বাইরে প্রশ্ন আসবে না, এটা একদম 100% নিশ্চিত থাকতে পারো। এর থেকে কিছু শর্ট সাজেশন আবার কিছুদিনের পরেই তোমরা পাবে, বা ঠিক পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা যে লাস্ট মিনিট সাজেশন যেগুলো বের করি, সেগুলোর মধ্যেও কিন্তু একটু কম সাজেশন তোমরা পাবে। কিন্তু আজ যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি, এটা সাজেশন হলেও মনে রাখবে প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন তোমাকে পড়তে হবে। প্রশ্নের পরিমাণ তুলনামূলক একটু বেশি। কারণ কি? কারণ আমি 5টা প্রশ্ন দিলাম, পরীক্ষায় কমন বাঁধলো না, কি করবে? তুমি 2খানা গালাগালি দিয়ে দেবে, যেহেতু আমি কোশ্চেন অ্যান্ড আনসার কোশ্চেন মেরে দিই। এটা স্বাভাবিক। তো আমার ওই দরকার নেই। ছেলে মেয়ের একটু কষ্ট হোক, তাতে আমার দুঃখ নেই, কিন্তু পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট হয়, এটা হলো আমার চাহিদা। যে কষ্ট করে এখন বড়, পরীক্ষার হলের রেজাল্টটা খুব সুন্দর নিয়ে এসো। যার জন্য প্রশ্ন সংখ্যা বাড়বে। কিছু কিছু মহান ব্যক্তিত্ব আছে চ্যানেলে, বিভিন্ন ইউটিউবার দেখি, দুটো পড়লে দুটো কমন। আমি জানি না কিভাবে দেয়। তো যারা দেয় তারা দেয়, আমার ক্ষমতা নেই, আমি দিতে পারি না। তোমাদের ভালোর জন্য বলছি, যদি ভালো চাও, যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো রেডি করে ফেলো। তার আগে যারা বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো। কারণ আরো বহু বহু ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রকাশিত হবে। শুধুমাত্র খবর করা কাজ না, পড়াশোনা দিয়ে চ্যানেল চালানো এই চ্যানেলের কাজ। তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনায় আমাদের রয়েছে মাধ্যমিক ভূগোলের 3 মার্কের প্রশ্ন। তো 3 মার্কের প্রশ্ন কী কী ইম্পর্টেন্ট রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। তো আমাদের প্রথমেই বলি, ভূগোলের 6টা অধ্যায় রয়েছে। বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ভারত এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। প্রথমেই বলে রাখি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 3 মার্কের প্রশ্ন আসতে পারে। এবং যেটা আরও একটা কথা, আমাদের 4টে প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ মোট 12 মার্ক। তো কীভাবে লিখবে সে সম্পর্কে এর আগেই আমি তোমাদের সামনে আলোচনা করলাম এবং কীভাবে প্রশ্ন আসবে। তো এবার আমরা সরাসরি চলে যাই অধ্যায়ভিত্তিক কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট আমরা পড়ব। প্রথমে বলে রাখি, জিওগ্রাফি ছোট্ট ছোট্ট অংশে প্রশ্ন হয়, যার জন্য কিন্তু আমাদের প্রশ্ন সংখ্যা একটু বেশি। এবং ভালো মার্কস পেতে হলে, বা বিগত বছরে যেভাবে তোমাদের সামনে শেয়ার করেছি ঠিক সেভাবেই শেয়ার করছি, এই প্রশ্নগুলো কিন্তু পড়তেই হবে, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। তো প্রশ্নগুলো কী কী দেখে নিই। প্রথম প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে। তৃতীয় প্রশ্ন, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়। পরে কোশ্চেন, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন, বা প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, জলপ্রপাতের পশ্চাৎ প্রসারণ বলতে কী বোঝো। পরের প্রশ্ন, বদ্বীপ সৃষ্টির কারণগুলো কী কী। তারপরে কোশ্চেন, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন। পরে কোশ্চেন, পলল শঙ্কু ও বদ্বীপের মধ্যে পার্থক্য কী। পরে কোশ্চেন, হিমরেখা সর্বদা একই উচ্চতায় অবস্থান করে না কেন।
পরের কোশ্চেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? পরের কোশ্চেন, বায়ুর বহন প্রক্রিয়াগুলো কী কী? নেক্সট কোশ্চেন, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে? পরের কোশ্চেন, ইয়ারদাং ও জিউগনের মধ্যে পার্থক্য লেখো। এবং লাস্ট কোশ্চেন, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কী কী? এই যে প্রশ্ন কটা রয়েছে, প্রশ্ন কটা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো কিন্তু শুধুমাত্র 5 মার্ক 3 মার্ক প্রশ্ন নয়, 2 মার্কের প্রশ্নের উপরে আসতে পারে। যেমন মরুভূমির সম্প্রসারণ টিকা আকারে আসতে পারে, ইয়ারদাং শর্ট টিকা আকারে আসতে পারে, পলল শঙ্কু, বদ্বীপ, এগুলো কিন্তু টিকা আকারেও আসতে পারে। যার জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি কিন্তু অবশ্যই রেডি রাখবে, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি বায়ুমণ্ডল। তোমরা জানো যে বিগত বছরে কিন্তু বায়ুমণ্ডল আমাদের সিলেবাসে ছিল না, এবং আমাদের কিন্তু এবছর বায়ুমণ্ডল থেকে প্রশ্ন আসবেই, এবং খুব বেশি পরিমাণ প্রশ্ন কিন্তু আমাদের এবছর পড়তে হচ্ছে। যাই হোক, কী কী প্রশ্ন এবার তোমাদের পড়তে হচ্ছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতির সৃষ্টি হয় কেন? ওজোন গ্যাসের গুরুত্ব কী? উল্কাপিণ্ড পুড়ে যায় কেন? স্ট্রাটোস্ফিয়ারের বিমান চলাচল করে কেন? ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী? আন্টার্কটিকায় ওজোন হোল সৃষ্টির কারণ কী? পরের কোশ্চেন, ওজোন স্তর সৃষ্টি হয় কিভাবে? পরে কোশ্চেন, ওজোন স্তর ধ্বংস হয় কিভাবে? পরে কোশ্চেন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। পরে কোশ্চেন, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হয় কেন? পরে কোশ্চেন, বায়ুমণ্ডল উষ্ণ হবার 3টি পদ্ধতি কী কী? পরে কোশ্চেন, পৃথিবীর তাপের সমতা কিভাবে বজায় থাকে? পরে কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো। পরে কোশ্চেন, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? পরে কোশ্চেন, জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন? পরে কোশ্চেন, স্থল বায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো। পরে কোশ্চেন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। তারপরে কোশ্চেন, উষ্ণতার সাথে বায়ুচাপের কী সম্পর্ক? পরে কোশ্চেন, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন? নেক্সট কোশ্চেন, নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেইন হয় কেন? এবং লাস্ট কোশ্চেন, পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কেন? এবার আমরা চলে আসি বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল একটা মজার চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু 3 মার্কের একটা প্রশ্ন আমরা খুব অল্প প্রশ্ন পড়েই কমন পেতে পারি। তো যাই হোক, কী কী প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। নিউফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল কেন? পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন 2বার জোয়ার ও 2বার ভাটা হয় কেন? ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে প্রসিদ্ধ কেন? এর সঙ্গে আরও একটা যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? এই প্রশ্নটা কিন্তু 5 মার্কে আমি তোমাদের দিয়েছি, তো ওই প্রশ্নটাও কিন্তু দেখে রাখবে, কারণ প্রশ্নটা শুধুমাত্র 5 মার্কে না, সেটা কিন্তু 3 মার্কের উপরেও আসতে পারে। তার পরের চ্যাপ্টারে চলে যায় বজ্র ব্যবস্থাপনা। তো বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। পরে কোশ্চেন, ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব আলোচনা করো। বজ্র পৃথকীকরণ অথবা ভরাটকরণ অথবা কম্পোস্টিং অথবা স্ক্রাবার এর প্রয়োজনীয়তা লেখো। অর্থাৎ এই যে 4টে বিষয় বললাম, প্রত্যেকটা বিষয় সম্পর্কে টিকাগুলো খুব ভালো করে পড়ে রাখবে। পরে কোশ্চেন, পরিবেশের উপর বজ্রের প্রভাব আলোচনা করো। নেক্সট, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী? পরে কোশ্চেন, পার্থক্য লেখো তরল বজ্র ও কঠিন বজ্র এই দুটোর মধ্যে পার্থক্য। বিষাক্ত বজ্র ও বিষহীন বজ্রের মধ্যে পার্থক্যটা একটু দেখে রাখবে, এবং জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যেও পার্থক্যটা দেখে রাখবে। পার্থক্যটা এমনভাবে করবে যার ভেতরে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ যদি যেন রেডি থাকে, কারণ শুধুমাত্র ধরো জৈব ভঙ্গুর বজ্র দিল, তখন কিন্তু তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবেই কিন্তু লিখবে। পরে কোশ্চেনে চলে যায়, বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম কি? এবং লাস্ট কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা লেখো। তো এবার চলে আসি ভারত থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের দুটো অংশ আছে, প্রাকৃতিক ভূগোল এবং আরেকটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। তো দুটো পার্টি আমাদের ভালোভাবে পড়তে হবে। তো প্রাকৃতিক ভূগোল থেকে কী প্রশ্ন? প্রথম প্রশ্ন, তরাই ও ভাবর বলতে কী বোঝো? দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো। পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য লেখো। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো। দার্জিলিং ও কাশ্মীর হিমালয়ের সম্পর্কে আলোচনা করো। গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো। উত্তর বাহিনী নদীগুলি বন্যা প্রবণ কেন? নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কী কী? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী? মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায়গুলো কী কী আলোচনা করো। বন বিনাশের কারণ কী? বন সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? এবং সামাজিক বনসৃজন এর প্রয়োজনীয়তা কী? এবার চলে আসি আমরা আঞ্চলিক বা অর্থনৈতিক ভারত থেকে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। প্রথম কোশ্চেন, ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। তৃতীয় প্রশ্ন, জায়িদ শস্য কী বৈশিষ্ট্য লেখো। পরের কোশ্চেন, ধান, পাট, গম, ইক্ষু ও চা চাষের সমস্যা। প্রত্যেকে 3-4টে করে সমস্যা একটু দেখে রাখবে। তারপরে উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতির কারণ কি? ভারতীয় কৃষির সমস্যার সমাধান কি? কাকে কেন ভারতে রূঢ় বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি? তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ কি? দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন?
চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন হয় কেন? দেখো, এবছর প্রশ্ন সংখ্যা তোমাদের একটু বেশি হবেই, তার কারণ আগের বছর যেভাবে আমরা পড়েছি, আমরা 2টো চ্যাপ্টারে পরীক্ষা দিয়েছি, এবছর কিন্তু আমাদের 6টা চ্যাপ্টারেই পরীক্ষা দিতে হচ্ছে এবং প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট, এবং যে পার্টগুলোকে আমরা বাদ দিয়ে পড়তে পারতাম সেগুলোও আমাদের বেশি করে পড়তে হচ্ছে, যার জন্য কিন্তু বেশি প্রশ্ন পড়তেই হবে। পরের কোশ্চেন, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। উপগ্রহ চিত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো। পার্বত্যাঞ্চল অথবা মালভূমি অঞ্চলের এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। মানে পার্বত্যাঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য এবং মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, দূর সংবেদন কি, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী। নেক্সট, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কী কী। তো দেখো, তোমরা অনেকেই হয়তো ভাবছো স্যার প্রশ্ন সংখ্যা তো অনেক বেশি হয়ে গেল, তো এই মুহূর্তে তোমরা এগুলো পড়তে লাগো এবং পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমরা একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে শেয়ার করবো, সেখানে প্রশ্ন সংখ্যা অনেক কম করে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়। তো এই প্রশ্নগুলো এই মুহূর্তের জন্য তোমাদের সামনে শেয়ার করা, এখন থেকে রেডি করে ফেলো এবং ফাইনালের জন্য কিন্তু এগুলো নিয়ে প্রিপারেশন পুরোপুরি শুরু করো, কারণ এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, এর বাইরে আসবে না, এটুকু তোমাদের বলতে পারি। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। এছাড়াও বিভিন্ন বিষয়ের সাজেশন ইতিমধ্যে তোমাদের সামনে পোস্ট করেছি, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।